ওকে, আমরা আস্তে আস্তে শুরু করে দিই, ঠিক আছে? অনেকে হয়তো জয়েন করছো, 53 জন হয়ে গেছে। সংক্ষেপে একটু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। প্রথম কথা হলো যে আজকে একটু লেট হয়ে গেছে, তাই না ভাইয়া? আজকে লেট হয়ে গেছে। একটু লেট হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হলো যে তোমাদের কোনো একটা কাজের জন্য আসলে লেট হয়ে যাওয়া। তো আশা করি যে তোমরা অনেকে অপেক্ষা করছিলে অনেকক্ষণ, কিন্তু তারপর লেট হয়ে গেছে। তোমরা কি কেউ মিল নিয়ে ট্রাই করতেছো? ওকে, তো আলহামদুলিল্লাহ মানিক, আমি ভালো আছি। তুমি কেমন আছো মানিক? ওকে, ঠিক আছে। এখন কথা হলো যে আমরা এক এক করে বলি। আমরা সিবাসুর, আমি একটা সিরিজ নিয়ে আসছি, কাইন্ড অফ সিরিজও বললে ভুল হবে। সিবাসুর আমি প্রশ্ন যখন অ্যানালাইসিস করি বা প্রশ্ন যখন তোমাদের জন্য স্লাইডে তৈরি করি বা এই স্লাইডে অ্যাড করি, তখন না আমি একটা জিনিস অবাক হয়েছে যে, যেমন ধরো এরকম 2টা প্রশ্ন আছে, আমি না খুব একটা সিবাসুর প্রশ্ন খুঁজে খুঁজে পাই না। এই মাঝখানে আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে, ওগুলো কেটে টেটে করা লাগছে। তো আমি না খুব একটা প্রশ্ন পাই না, কেন পাই নাই আমি জানি না। এখন কথা হলো যে ভাইয়া, তাহলে সিবাসুর প্রশ্ন আমরা কই থেকে পাবো? সিবাসুর প্রশ্নের জন্য ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া সিবাসুর প্রশ্ন আমরা কই থেকে পাবো বা সিবাসুর প্রশ্ন তাহলে আমাদের কি হবে? আমি একটা প্যাটার্ন খুঁজে নিয়ে, মানে এই যে তোমাদেরকে যখন সিবাসুর জন্য যে 3টা, আমি হয়তো বা আরো 2টা প্রশ্ন সলভ ক্লাস নিব সিবাসু স্পেশাল। তো ওই 3টা ক্লাসের মধ্যে আমি চেষ্টা করবো যে যেই প্রশ্নগুলো আমাদের হাতের কাছে আছে সেই প্রশ্নগুলো নিয়ে ভালো মতো অ্যানালাইসিস করা। তখন আমরা বুঝে যাবো যে না, প্রশ্নের প্যাটার্ন আসলে তারা কেমন টাইপ করে। তো আমি অ্যাটলিস্ট এইটুকু আশা করি যে বেশিরভাগ শিক্ষার্থীরা থাকে যে ম্যাথের দুর্বলতা বা ম্যাথে উইক। তার কারণ কি? তার কারণ হলো যে তোমরা অনেকদিন ধরে ম্যাথ পড়ো না। তো আমার কাছে মনে হলো যে সিবাসুর প্রশ্নের সাথে যদি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দেয়, তাহলে কি হবে, তোমরা অ্যাটলিস্ট আগে থেকে অনেক ভালো মতো আইডিয়া পাবা। হয়তো অনেক প্রশ্নের মাঝখানে সিবাসুর প্রশ্নকে দেখো, কিন্তু ওইভাবে গুরুত্ব দেওয়ার সময় হয় না। কিন্তু এখন যখন আলাদা করে শুধুমাত্র সিবাসুর প্রশ্নগুলো চোখে পড়বে, তখন একটা আলাদা গুরুত্ব আসবে। না, আসলে সিবাসুর প্রশ্ন খুব একটা যে আহামরি আলাদা হয় তাও না, ঠিক আছে? এখন কথা হলো যে সিবাসু সিবাসু মানে যে খুব যে কঠিন প্রশ্ন করে তাও না, বা খুব যে সহজ প্রশ্ন করে তাও না। কিন্তু বাকৃবি স্টুডেন্ট বা একটু বাকৃবির চাইতে একটু তুলনামূলক কি বলতো, একটু অন্য প্যাটার্নের কোশ্চেন থাকে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্যাটার্ন থাকে। তবে প্রশ্ন অবশ্যই আমরা অ্যানালাইসিস করলে অনেক কিছু বুঝতে পারবো, ঠিক আছে? এখন কথা হলো যে আমরা আজকে কোন কোন চ্যাপ্টার না, আমরা সিরিজের মধ্যে মোটামুটি মানে সব চ্যাপ্টারে কম বেশি প্রশ্ন রাখার চেষ্টা করি। এরপরে কি হবে, পরের দিন আরো কিছু প্রশ্ন নিয়ে কাজ করব, এরপর দিন আরো প্রশ্ন নিয়ে। তো আজকে আমি এমন 20টা প্রশ্ন নিয়ে কাজ করব। অনেকে বলে যে ভাইয়া 20টা প্রশ্ন করতে কতক্ষণই বা লাগে? আমি একটা প্রশ্ন সলভ করাতে তোমার 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড লাগে, তাই না? কিন্তু আমার ওইটার জন্য বেসিক বুঝাতে অনেক টাইমই লাগে। তার মানে আমার একটা প্রশ্নের পেছনে একটা বেসিক থাকে, ওই বেসিকটা আমি ক্লিয়ার করা লাগে। তার মানে তোমাদের কাছে ওভারঅল আমি শুধু প্রশ্ন সম্বন্ধে আইডিয়া দিব না, পাশাপাশি এই প্রশ্নগুলোর বেসিক সম্বন্ধেও আমি কিছুটা আইডিয়া দিব, ঠিক আছে? তো যারা যারা জয়েন করছো আশা করি যে ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ, ঠিক আছে? তো আমরা একটা এক এক করে শুরু করে দিই, ঠিক আছে ভাইয়া? আমরা এক এক করে শুরু করে দিই। তো আমাদের এই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে একটু দেখো তো, কেউ কি দেখতে পারতেছো কিনা দেখো। প্রশ্নটা কি বলতেছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক, তার মানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে কত, √2 আর π/4। তারপর বলতেছে কার্তেশীয় স্থানাঙ্ক কত। তো কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের ব্যাপারটা কি জানি বলতো, আমরা কি জানি একটু খেয়াল করে দেখো তো। কার্তেশীয়র জন্য কি জানি? কার্তেশীয়র জন্য জানি যে স্থানাঙ্কটা কি বলতো, x, y। আর পোলারের জন্য কি জানি? পোলারের জন্য ছিল r, থিটা। এখন খেয়াল করে দেখো, জাস্ট তোমাকে বলতেছে যে পোলারে আছে সেখানে কার্তেশীয়তে যাও, মানে পোলারে r, থিটারে আছে সেখান থেকে কার্তেশীয়তে যাও। এখন কার্তেশীয়তে যাওয়ার জন্য আমরা একটা সূত্র জানি, তাই না? পোলার দেওয়া থাকলে পোলারের মান জানি, সেই ক্ষেত্রে আমরা কার্তেশীয়র জন্য কি জানি? x r কি জানি বলতো, cos থিটা। আর y কি জানি? r sin থিটা।
এই তো আমরা তো এগুলো জানি, তাই না? এখন এখানের মধ্যে দেখো আর এর মানটা তোমাকে দেওয়া আছে, এই যে দেখো √2, এই √2টা কি বলো তো ভাইয়া? ব্যাসার্ধ আর এর মান। এইটা কিসের মান? π/4, এটা হলো থিটার মান। তাহলে x = কি হবে দেখো তো ভাইয়া? x = কি হবে? x = হবে যে আর মানে কত? √2 cos π/4, π/4 মানে কত? 1/√2। তাহলে এখানে আসতেছে √2 × 1/√2, কাটাকাটি গুলো আসতেছে 1। আর এখানে y মানে কি? r sin থিটা। কি বলতো ভাইয়া? r sin থিটা। আর কত আছে? √2 sin π/4। তাহলে π/4 কত আসে বলতো ভাইয়া? এই যে এখানে 1/√2, √2 × 1/√2 মানে কত আসে? 1 আসে। কত আসে? 1। তার মানে খেয়াল করে দেখো কি কি আসলো? 1,1। তার মানে এই অপশনটা আছে, এই নাম্বারটা হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারার কথা। হ্যাঁ, 1,1 যারা বলতেছো তোমাদের সবাইকে অভিনন্দন। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ভাইয়া, এখন অনেকে বলতে পারে ভাইয়া অ্যান্সার কেন রাখছে? অ্যান্সার রাখছে দুইটা কারণ আছে, পজিটিভ কারণ আছে, নেগেটিভ কারণ আছে। তবে পজিটিভ কারণটাই বেশি, সেই কারণে তোমার চোখে বারবার পড়বে। তোমার কাছে হয়তো অ্যান্সার একটা মানে হয়তো তারা একটা টেকনিক আলোচনা করবে, আমি একটা টেকনিক আলোচনা করব। তাতে কি হবে বলো তো ভাইয়া? তুমি দুইটা জিনিসই দেখতে পারবা। আর যারা ধরো ক্লাসে অ্যাটলিস্ট বসে থাকো, তারাও অ্যাটলিস্ট ম্যাথের প্রসেসটা, আমার করার প্রসেস বা এইখান দিকে তাকালো অ্যাটলিস্ট অনেক কিছু বুঝতে পারবো যে না ম্যাথের করার প্রসেসগুলো কেমন থাকে। ওকে ডান। এরপর এটাতে আসি, কি বলতেছে যে মূল বিন্দু। কি বলতেছে ভাইয়া? মূল বিন্দু। তারপর বলতেছে কি এই একটা সরলরেখা আছে, এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব কত? কোশ্চেনটা কি আবারও দেখে তোমাকে ভালো করে। সেটা বলছে মূল বিন্দু থেকে এই একটা সরলরেখা আছে, এই সরলরেখাটার লম্ব দূরত্ব কত হবে। এখন কথা হলো যে সরল রেখাটার লম্ব দূরত্ব কত হবে, এটা কিভাবে করব? আমরা জানি কি লম্ব দূরত্বের আমরা সূত্র কি জানি? কেউ কি জানো? লম্ব দূরত্বের ক্ষেত্রে আমরা কি জানি? ধরো তোমার লম্ব দূরত্বের কনসেপ্টটা কিভাবে আসছে। ধরো এই একটা রেখা আছে, ঠিক আছে, এই একটা রেখা আছে। তো এই রেখা বলতেছে মূল বিন্দু থেকে এই সরলরেখা লম্ব দূরত্ব, তার মানে এইটুকুর আমাকে লম্ব দূরত্ব জানতে চাচ্ছে। এখন এই লম্ব দূরত্বটা আমি কিভাবে বের করব? আমার লম্ব দূরত্বের জন্য সূত্র কি বলতো ভাইয়া? আমার লম্ব দূরত্বের জন্য সূত্র হলো মডুলাস দিব। মডুলাস দিয়ে এই যে মানটা থাকবে, এই যে ইকুয়েশনটা থাকবে, সেখানে কি করব বলতো ভাইয়া? আমি কি করব? সমীকরণটাকে সিদ্ধ করব। কিভাবে? যেমন ধরো √2 কত 3 আছে, আর এখানে এক্স ওয়াই আর -10 আছে, কিন্তু বলে দিচ্ছে যে এটা কোন বিন্দু থেকে বলতো? মূল বিন্দু থেকে, মানে কত? 0,0। তার মানে এই 0,0 এই পুরো রেখাটাকে কি করতেছে? সিদ্ধ করতেছে। তাহলে আমি কি করে দিব? সিদ্ধ করে দিব। ঠিক আছে ভাইয়া। তারপরে কি আছে? +0 আর কি আছে? -10। ওকে, খুব ভালো কথা। √ওভার, এখন এক্স এর সহগ কত আছে বলতো ভাইয়া? √3। কত আছে? √3 হোল স্কয়ার। আমরা জানি কি বলতো ভাইয়া? এক্স এবং ওয়াই যে সহগটা থাকে তার হোল স্কয়ার মানটা থাকে, এবং ওয়াই স্কয়ার, ওয়াই এর সহগটা কত আছে বলতো ভাইয়া? 1 হোল স্কয়ার। তাহলে এখানে থাকতেছে কত? এখানে থাকতেছে কত? এখানে থাকতেছে -10 আর থাকতেছে 3 +1। তার মানে কত থাকতেছে দেখো? এখানে থাকতেছে এই যে 3 + 1 মানে কত? 4। 4 কে √ওভার করলে কত হয়? 2 হয়। 2 কে 10 দিয়ে ভাগ করলে হয় -5, মডুলাস করলে আসবে শুধু 5। তার মানে কত অ্যান্সার বলতো ভাইয়া? শুধু 5 হলো কারেক্ট অ্যান্সার। কত? শুধু 5 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এরপর আরেকটা আমি সিবাসুর লাস্টে প্রশ্নটা দেখতে পাচ্ছি, বলতেছে যে এই একটা রেখা আছে 12x, আমি লিখে দিচ্ছি দেখো 12x কি বলতেছে? -5y + 13 = 0। এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব, দেখো এই রেখাটা আছে যেটা, তার উপর কি? লম্ব রেখা। এবং বলতেছে যে মূল বিন্দুগামী সরলরেখা হবে কত? তুমি বলো তো, একটা রেখা জানো, তার লম্ব রেখার ইকুয়েশন জানো না? বলো তো লম্ব রেখার ইকুয়েশন কি? বলো তো ভাইয়া লম্ব রেখার ইকুয়েশন কি? দেখো লম্ব রেখার ইকুয়েশনটা কি হয় ভাইয়া? একটু খেয়াল করে দেখো। লম্ব রেখার ইকুয়েশন হয় যে, তোমরা এটা সব সময় জানো এই জিনিসগুলো, 12x - 5y + 13 = কত? 0। এখন এটা লম্ব রেখার ইকুয়েশন হবে অবশ্যই x এর যে সহগটা থাকে এবং y এর যে সহগটা থাকে, তাদের কি বলতো ভাইয়া? সহগ দ্বয়কে এক্সচেঞ্জ করি আমরা। তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া? এখানে যেটা হবে যে, সেটা হবে যে কত? 5x 12y, তারপরে কি বলতো? +k। আমাদের কি পার্থক্য হয় বলতো ভাইয়া? ধ্রুবকটা পার্থক্য হয়। কেন ধ্রুবকটা পার্থক্য হয় এটা আগে তুমি একটু চিন্তা করো, তারপর আমি অ্যান্সার দিচ্ছি পরবর্তী স্লাইডে গিয়ে। এখন কথা হলো যে ভাইয়া, এই যে এখানের মধ্যে ওয়াই এর আগে যে সহগটা থাকে, ওয়াই এর আগে যেই সহগটা থাকে সবসময় ওটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তার মানে কি কি হয় বলতো ভাইয়া? আমার প্রথমত এক্স এবং ওয়াই যে সহগদ্বয়ের মান থাকে, তারা একে অপরকে কি করে? এক্সচেঞ্জ করে, এবং যে ওয়াই এর আগে যে চিহ্নটা থাকে সেটা কি হয়?
চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, তার মানে মাইনাস থাকলে হয়ে যাবে কত প্লাস। এখন কথা হলো যে এই মানটা থেকে আমাকে যেটা জানতে চাচ্ছে যে ইকুয়েশন বের করতে বলতেছে এবং শর্ত দিয়ে দিচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, তার মানে এই রেখাটা কি বলতো ভাই মূল বিন্দুগামী। যদি এই রেখাটা মূল বিন্দুগামী হয় তাহলে এই মূল বিন্দু মানে 0,0 এই রেখাটাকে কি করবে বলতো ভাইয়া সিদ্ধ করবে। এখন কিভাবে সিদ্ধ করবে বলতো ভাইয়া, আমি একটু এখানে দেখি, তুমি বলতে পারো ভাইয়া কেন পরবর্তী স্লাইডে যাচ্ছেন না, পরবর্তী স্লাইডে কেন যাচ্ছি না, কারণ হচ্ছে আমি এক স্লাইডের মধ্যেই সবগুলো প্রশ্ন সলভ দেখাচ্ছি, এটা আমরা সলভ ক্লাস নিচ্ছি, ঠিক আছে ভাইয়া, একটু ভালো করে দেখো, জাস্ট মনোযোগ দিয়ে দেখলে হবে। তাহলে এখানে আমি কি করব 5 × 0 প্লাস 12 × 0 প্লাস কে ইকুয়াল টু কত 0। তাহলে কে এর মানটা আসতেছে কত দেখো তো ভাইয়া, কে এর মানটা আসতেছে 0। যদি কে এর মান 0 হয়ে থাকে তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে ইকুয়েশনটা কি থাকতেছে বলো তো ভাইয়া 5x + 12y প্লাস কি বলো তো ভাইয়া 0 ইকুয়াল টু 0। তাহলে 0 হিসাব নাই, মানে 5x + 12y ইকুয়াল টু 0। এটা সি নাম্বার অপশনে আছে, তার মানে সি নাম্বারটা হলো কি কারেক্ট অ্যান্সার। তো আশা করি বুঝতে পারার কথা, ম্যাথগুলো খুব একটা কঠিন কাজ না। ওকে ওকে আচ্ছা স্লাইডটা হ্যাঁ ওকে নেক্সট স্লাইড থেকে জুম করব। ওকে ওকে ডান, ঠিক আছে। আমরা দেখি পরবর্তী স্লাইড আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, ঠিক আছে, পরবর্তী স্লাইড আমাদের জন্য কি অপেক্ষা করতেছে দেখো, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে দেখো কোশ্চেনটাকে দেখতে পাচ্ছ কিনা, আগে কোশ্চেনটা একটু দেখো, ঠিক আছে। তো এখানে আমি দুইটা প্রশ্ন রাখছি, এখানে আমি কয়টা প্রশ্ন রাখছি, দুইটা প্রশ্ন রাখছি। কি কি প্রশ্ন রাখছি, প্রশ্ন দুইটা রাখছি। এখন প্রশ্ন আসলে যে ভাইয়া এটাকে এত কোনার মধ্যে এক জায়গায় ফালাই রাখছেন কেন, প্রশ্নটা উপরে নেন না কেন, এটার কারণ আছে আমি একটু পুরো বোর্ডটা ফাঁকা জোরে রাখছি যেন আমি একটু সলভ করতে সুবিধা হয়। দেখো ভাইয়া 1 2 3,4 বিন্দুগামী সরলরেখার ঢাল কত। বললাম যে যখন দুইটা বিন্দু দেওয়া থাকে তখন তাদের ঢাল বের করার নিয়মটা কি থাকে বলতো ভাইয়া, আমরা শিখছি ঢাল কিন্তু অনেকভাবে আমরা কি করতে পারি বের করতে পারি, তবে দুইটা যখন বিন্দু দেওয়া থাকে তখন ঢাল নির্ণয়ের নিয়মটা কি থাকে, ঢাল ইকুয়াল টু হয় কুটিদ্বয়ের অন্তর, কি ভাইয়া কুটিদ্বয়ের অন্তর, কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই বুজদ্বয়ের অন্তর, ডিভাইডেড বাই কি বুজদ্বয়ের অন্তর, ঠিক আছে ভাইয়া। এখন কুটিদ্বয়ের অন্তর কি, মানে কুটি কি আছে বলতো ভাইয়া, কুটি আছে 4 আর আছে 2, তার মানে 4 - 2 আর বুঝ আছে কত 3 - 1, তার মানে আসতেছে কত 2/2, মানে আসতেছে কত 1। আর এই যে দেখো 1 হলো কারেক্ট অ্যান্সার, সিবাসুতে আসছে। এখন কথা হলো যে এখন অবধি তোমাকে যেই কটা আমি ম্যাথ করাচ্ছি, ঠিক আছে, আরো কিছু ম্যাথ করাবো, ঠিক আছে, আগে একটু দেখো ভালো করে। এরপরে প্রশ্নটা যাই, কি বলতেছে যে এম এর মান কত হলে সরলরেখাটা, এই যে সরলরেখা আছে এরা কি হবে পরস্পর লম্ব হবে। তো আমি একটা জিনিস শিখাইছিলাম যে দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত কি ছিল, তাদের ঢাল দয়ের গুণফলের মান কি হবে -1 হবে। শিখাইছি না বলতো ভাইয়া, তাদের ঢাল দয়ের গুণফলের মান কি হয় -1 হয়। তার মানে কি এখন যে প্রথম রেখাটা আছে কি দেখো 3y - 2x - 4 = 0, সব এক সাইডে নিয়ে আসবা। আরেকটা রেখা আছে 4y - m + 1 × x - 2 = কত 0। এই যে দুইটা রেখা আছে এই দুইটা রেখা কি হবে বলতো ভাইয়া ঢাল দ্বয় কি হবে যদি পরস্পর লম্ব হয়, পরস্পর লম্ব হওয়া মানে কি ঢাল দ্বয়ের গুণফল। তাহলে এটার জন্য ঢালের মান কি হবে, m1 এর জন্য ঢালের মান কি হবে মাইনাস, মাইনাস কি হবে বলতো ভাইয়া কিসের মান বলতো ভাইয়া, আমার সব সময় মনে রাখবা মাইনাস বুজের মান বাই কুটির মান থাকে। তাহলে এখানে বুজের মান কত আছে -2 আর কুটির মান কত আছে 3, তার মানে কত আসলো 2/3, এটা কি আমার m1 এর মান। আর এখান থেকে দেখো m2 এর মান কি আসে, m2 এর মান কি আসে দেখো ভাইয়া m2 এর মান যেটা আসে যে মাইনাস বুজের মান সেটা কত আছে, সেটা আছে যে মাইনাস ইন্টু মাইনাস m + 1 আর কি আছে ডিভাইডেড বাই এটা মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তার মানে m + 1/4। তাহলে আমি শর্তে কি বলতে পারি m1 ইন্টু m2 ইকুয়াল টু কত বলতে পারি -1। m1 এর মান কত আছে বলো তো ভাইয়া, এখানে কত আছে 2/3 আর m2 এর মান কত আছে বলো তো ভাইয়া m + 1/4 ইকুয়াল টু কত -1। তাহলে থাকতেছে কত, এটা কাটাকাটি করো, থাকতেছে কত 3 × 6 মানে m + 1 = 6 ইকুয়াল মাইনাস, তাহলে m + 1 ইকুয়াল টু কত হবে -6 আর m ইকুয়াল টু কত হবে -7। দেখো অ্যান্সার কত, অ্যান্সার হলো -7। কি করলাম ভাইয়া জাস্ট তুমি কি করবা ঢালগুলাকে বের করবা, তাদের গুণফলের মান কি করবা, তাদের গুণফলের মান কত আসবে -1 আসবে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারার কথা। খুব একটা কি কঠিন, খুব একটা কি কঠিন লাগলো। দেখো আমি যখন আমি মানে তোমার হলো যে ম্যাট্রিক্স নির্ণায়কের চ্যাপ্টারের মধ্যে খুঁজতে গেলাম, দেখলাম যে একটা প্রশ্ন আসছে খুবই লেস ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সিবিএসইতে আসছে, তখন একটু অবাক হলাম সিবিএসই ম্যাট্রিক্স নির্ণয় থেকে কোশ্চেন করে না, দেখলাম যে না খুব একটা প্রশ্ন করে না।
তবে যদি খুবই করে মানে সম্ভাবনা থাকলে একটা প্রশ্ন আসবে। তবে ভাইয়া সরলরেখা থেকে গিয়ে আমি দেখলাম যে না, ওরা বিভিন্ন টাইপকে তুলে আনার চেষ্টা করছে। তোমরা অথবা দেখছো যে লম্ব রেখা সমীকরণ আনলো, তারপর কি আনলো বলো তো, ঢাল আনলো, তারপর কি আনলো, কার্তেশীয় পোলার স্থানাঙ্ক আনলো। তার মানে ওরা মোটামুটি সরলরেখা চ্যাপ্টারটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়। তাহলে এই যে প্রশ্নটা এগুলা অ্যানালাইসিস করতেছি, এখান থেকে আমরা তাহলে কি কি শিখলাম? যখন ম্যাট্রিক্স নির্ণায়ক ভাইয়া দেখলা যে কোনো প্রশ্ন সলভ করায় নেই, তার মানে বুঝে যাবা যে না, ম্যাট্রিক্স নির্ণায়ক ইম্পর্টেন্ট না। তাহলে কোন চ্যাপ্টারটা সিবাসুর জন্য ইম্পর্টেন্ট? সরলরেখা চ্যাপ্টারটা। এগুলা কি আমরা সিবাসু স্পেশাল কাজগুলা করতেছি, আমরা কিন্তু হোল কৃষি স্পেশাল কাজ করতেছি না, আমরা সিবাসু স্পেশাল কাজগুলা করতেছি। তার কারণে আমরা এইভাবে বুঝতে পারবো যে না, কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট আর কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। তবে প্রশ্ন খুব একটা কঠিন না, আমি এটা খেয়াল করছি, খুব একটা কঠিন না, খুবই নর্মাল প্রশ্ন, তাই না বলো তো ভাইয়া? আমি তোমাদের সামনে প্রুভ করার জন্য এই যে দেখো কোশ্চেনগুলো নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এই হলো একটা প্রশ্ন। এখন কি প্রশ্নটা বলতেছে দেখো, প্রশ্নটা বলতেছে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, একটা বৃত্তের বলতেছে কেন্দ্রের স্থানাঙ্ক কত? -2, -3। বলতেছে বৃত্তটা যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন সেই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা ভাইয়া তুমি আমাকে বলো ভাইয়া, যখন কোন একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ সমান আমরা কি জানি বলো তো ভাইয়া? দেখো তো, তুমি আমাকে বলো এইটুকু, দেখো এইটুকু যেই মান আর এইটুকুর মান কি সেম কিনা? তো এইটা কি নরমালি কি হয়, এখানে -2 বুঝ হয়, আর এটা কি হয়, কুটি হয়, মানে এটা -3 হয়। তো এইটুকুর মান যদি -2 হয় তাহলে এইটুকুর মান কত হবে? -2। কমন সেন্স না? এই দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে দেখো ভাইয়া এইটুকুর মান যদি -2 হয়, দেখো কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ আমরা ব্যাসার্ধ মানে সংজ্ঞা কি জানি বলতো ভাইয়া? কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলে বলতো ভাইয়া? ব্যাসার্ধ বলে। আবারও বলতেছি, কি বললাম ভাইয়া? কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে দেখো কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে এই যে মানটা, এটা একটা ব্যাসার্ধ নির্দেশ করতেছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ব্যাসার্ধ কত? -2। তাহলে অপশন দেখো -2 আছে কিনা? আছে। সবাই কি করবা? এটা দেখাবা, তাই না বলো তো ভাইয়া? কিন্তু কথা আছে ভাইয়া, ব্যাসার্ধ কখনো ভাইয়া নেগেটিভ হতে পারে? তুমি বলো তো, এটা শিখাইছি না ভাইয়া? ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে? কোনোদিনও হওয়া পসিবল না, কারণ ব্যাসার্ধ সবসময় কি হয় বলো তো ভাইয়া? পজিটিভ আসে। তাই এই ভুল মোটেও করা যাবে না, ঠিক আছে ভাইয়া? এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে, এক্স্যাক্টলি ঋণাত্মক হতে পারে না। এরপরে আসো ভাইয়া নেক্সট প্রশ্ন কি বলতেছে যে এইরকম একটা প্রশ্ন আছে, x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 একটা সমীকরণ দেওয়া আছে। বলতেছে যে এই সমীকরণটা কি নির্দেশ করে? কথা হলো যে ধরো কোন একটা বৃত্ত আছে, তো বৃত্তটা যদি আমরা বলি যে ব্যাস আছে, কি আছে বলতো ভাইয়া? ব্যাস। ব্যাস কি? বৃত্তের কেন্দ্র দিয়ে যায় এরকম রেখাকে আমরা কি বলি? ব্যাস বলি। কেন্দ্র দিয়ে যেতে হবে মাস্ট। তাহলে ব্যাসের যদি দুইটা প্রান্ত বিন্দু থাকে, একটা থাকে x1, y1 আর একটা থাকে x2, y2, এই প্রান্তদ্বয় যে বিন্দুগুলো আছে তাদেরকে সংযোগ রেখার যে ইকুয়েশন সেটা আমরা কি জানি? x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 ইকুয়াল টু কত হয়? 0 হয়। এই যে এই জিনিসটা আমরা জানি, আমরা কি বলতো এই জিনিসটা আমরা জানি, তাহলে এটা কি নির্দেশ করতেছে বলতো ভাইয়া? একটা বৃত্তের ব্যাসের প্রান্ত দুইটা বিন্দু যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কেমন হয়? এরকম হয়। তার মানে এটা একটা কিসের সমীকরণ নির্দেশ করতেছে? একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে। তার মানে প্রশ্ন করছে যে কোন সমীকরণটি প্রকাশ করে? এটা বৃত্ত প্রকাশ করে। অনেকে হয়তো বা ভেবা চাকা খেয়ে যাওয়ার কথা, কিন্তু প্রশ্নটা একটু ঘুরাই করলো না? প্রশ্ন তো সচরাচর এমন করার কথা ছিল যে ধরো একটা বৃত্ত দেওয়া আছে, দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? কিন্তু ওরা প্রশ্ন জানতে চাইছে কিসের সমীকরণ নির্দেশ করে। তাই আশা করি যে একটু যদি বুঝে অ্যান্সার দাও, খুব একটা কিন্তু কঠিন না, তাই না বলতো ভাইয়া? খুব কিন্তু কি কঠিন বলতো? খুব একটা কঠিন না। তাই এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? বুঝে অ্যান্সার করা লাগবে, ঠিক আছে? এরপরে প্রশ্ন আসছি। এরপরে প্রশ্নটা কি বলতেছে? এটাও আসছে সিবাসু 18-19 সালে। বলতেছে এই একটা রেখা, সেই রেখাটা কি? সেই রেখাটা হচ্ছে যে জাস্ট এখানে আমি একটু লিখি, সেই রেখাটা কি? সেই রেখাটা হচ্ছে, আচ্ছা আরেকটা পেজ নেই, 3x, দেখো আরেকটা পেজ নেই, 3x + by
প্লাস by, তারপর কি বলতেছে -1 ইকুয়াল টু 0, -1 ইকুয়াল টু 0। এবং আরেকটা জিনিস আছে এখানের মধ্যে, কি আছে দেখো, x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2a প্লাস 4, x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 4y প্লাস 2 ইকুয়াল টু কত, 0। এইটা হলো কি বলো তো ভাইয়া, -2y প্লাস 4। ঠিক আছে ভাইয়া, একটু দেখো, ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবা, ভালো করে দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, 2y প্লাস 4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন বলতেছে যে এই রেখাটা যদি বৃত্তকে স্পর্শ করে তখন বি এর মান কত। কি বলতেছে, এই রেখাটা যদি বৃত্তকে স্পর্শ করে, ধরলাম এই হলো বৃত্ত, আর এই বৃত্তটাকে জাস্ট একটা রেখা স্পর্শ করে গেছে। ঠিক আছে, একটা রেখা স্পর্শ করে গেছে, তখন এখানে বি এর মান কত হবে। এখানে কথা হলো যে আগে বৃত্ত যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, x² কি দেওয়া আছে দেখো তো, x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। এখন কথা হলো যে বৃত্তের আমরা সবসময় কি বের করবো বলো তো ভাইয়া, সবার আগে আমরা কি বের করব, বৃত্তের সবার আগে আমরা কেন্দ্র বের করব। জাস্ট কেন্দ্রটাকে বের করি। তো কেন্দ্র বের করার জন্য আমরা খুবই ইজি একটা প্রসেস জানি, খুবই কি বলতো ইজি একটা ওয়ে জানি। সেটা কি বলতো ভাইয়া, জাস্ট মনে রাখবা যে কেন্দ্র বের করার জন্য এক্স এর যে সহগটা থাকে, কি থাকে বলতো ভাইয়া, এক্স এর সহগ, এক্স এর সহগকে তুমি জাস্ট -2 দিয়ে ভাগ করবা। আর কি থাকে, ওয়াই এর সহগ, ওয়াই এর সহগকে জাস্ট তুমি কি করবা, -2 দিয়ে ভাগ করবা। এই তো কাজ, তাই না? তো এক্স এর সহগ কত আছে, -8/-2, ওয়াই এর সহগ কত আছে, -2/-2, তাহলে থাকে কত বলতো ভাইয়া, 4,1। তার মানে তুমি বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক পেয়ে গেছো কত, 4,1। কথা হলো ভাই এগুলো কেন করতেছেন আপনি, তাই না? কিন্তু কেন করতেছে এখনো বলতেছি। এরপরে তুমি দেখো এই রেখাটা তুমি জানো, সেই রেখাটা কত আছে বলো ভাইয়া, 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই রেখার উপর আমি একটা লম্ব অঙ্কন করতে পারি, কারো কোনো সমস্যা আছে? খুবই অস্বাভাবিক কিছু না, তাই না? এখন কথা হলো যে এইবার আমাকে একটু বলো ভাইয়া, তুমি যদি ধরো কোনো একটা রেখা বৃত্তকে স্পর্শ করে, স্পর্শকের শর্তটা কি জানো তুমি আমাকে বলো তো ভাইয়া। এই যে দেখো ভাইয়া, এটা যেমন তোমার জন্য একটা লম্ব দূরত্ব নির্দেশ করে, এটা কি একটা লম্ব দূরত্ব নির্দেশ করে, তাই না? এই বিন্দুর উপর লম্ব দূরত্ব, ঠিক তেমনি এটা কি নির্দেশ করে, আর একটা বলতো ভাইয়া, ব্যাসার্ধ নির্দেশ করে ভাইয়া। দেখো অবাক হও নাই? দেখো তো, তার মানে তুমি জাস্ট এভাবে মনে রাখবা যে কোনো একটা বৃত্ত যদি বা কোন একটা বৃত্তকে যদি কোন একটা রেখা স্পর্শ করে, তার শর্তটাই হয় যে বৃত্তের কি বলতো ভাইয়া, ব্যাসার্ধ সমান সমান কি হয়, লম্ব দূরত্ব। তার মানে এখান থেকে আমরা কি জানলাম বলতো ভাইয়া, এখান থেকে আমরা জানলাম যে বৃত্তের শর্ত মতে, কি মতে বলতো ভাইয়া, শর্ত মতে কি জানলাম, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান লম্ব দূরত্ব। অনেকেই ভাবতেছো ভাই এত বড় ম্যাথ করতে করতে তো জীবন শেষ হয়ে যাবে, কিন্তু না বাবা, এটা করা লাগবে। ঠিক আছে, লম্ব দূরত্ব, ঠিক আছে ভাইয়া, লম্ব দূরত্ব। এখন আসে মেইন কথা, এখন বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। বলতো ইজিলি বের করতে, আর ইকুয়াল টু কি, √g²। জি মানে কত বলতো ভাইয়া, জি মানে কত, এটা হলো -g এর মান, তাই কি না? কেন্দ্র মানে কি, -g কে হোল স্কয়ার করা মানে কি, g², মানে 4 কে হোল স্কয়ার মানে কত, 16 প্লাস f² মানে 1 কে হোল স্কয়ার করা মানে কত, 1 মাইনাস কত আছে, c আছে, তার মানে এখানে কত আসতেছে, √13। তার মানে তুমি বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছো কত বলো তো ভাইয়া, √13। আর লম্ব দূরত্ব এবার আমরা কি করবো, বের করবো। দেখো এই হলো একটা রেখা, আর এই রেখার এই উপরস্থ বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব কি হবে, এই বিন্দুটা এই রেখাটাকে কি করবে, সিদ্ধ করবে, সচরাচর তাই না, সিদ্ধ করবে, আর তারপরে আমরা লম্ব দূরত্ব বের করতে পারবো। চলো দেখি আসলে কিভাবে সিদ্ধ করে। জাস্ট এক্স এর জায়গায় কত বসবে, 4 বসবে, তার মানে 3 × 4 প্লাস b × 1 মাইনাস 1 √3² প্লাস b², তাই কিনা বলতো ভাইয়া। এবার আমি কি করবো, একটু মুছে দিব, আমাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়েছে, আমরা এখন কি করব, মুছে দিব। ঠিক আছে, তাহলে এখান থেকে থাকতেছে কি, এখানে থাকতেছে যে √13 এগুলো কি থাকতেছে দেখো, 3 × 4 = 12, 12 থেকে একবার দিয়ে থাকে 11 প্লাস বি, আর এখানে নিচে কি থাকতেছে বলতো ভাইয়া, 9 প্লাস b²। খুব ভালো কথা, উভয় পাশে কি করো, বর্গ করে দাও, উভয় পাশে কি করো, বর্গ করে দাও। কেন? কারণ এই রুটটা চলে যাবে, তাই না? তাহলে এখানে আসতেছে 13, আর এখানে আসতেছে 11 প্লাস বি হোল স্কয়ার, আর এখানে আসতেছে 9 প্লাস b², তাই কিনা বলতো ভাইয়া, তাই কিনা? বুঝতে পারছো কিনা বলতো? আচ্ছা, এখানে ইবদিতা একটা কমেন্ট করছে যে ভাইয়া, আচ্ছা ইবদিতা একটা ভালো কমেন্ট করছে। ইবদিতা অবশ্যই আমরা এটা মাথায় রাখবো। হ্যাঁ, এত বড় ম্যাথ করার টাইম পাবা না, তাই এটা করার কোনো
কারণে নাই, তাই না? এইসব ম্যাথগুলো আমাদের কি করতে হয়। আচ্ছা, ইবদিতা একটা ভালো পয়েন্ট বলছে যে হ্যাঁ, ও বললো যে ভাইয়া আমি পেড ব্যাচ থেকে বলছি, ভাইয়া আপনাদের ক্লাস মাশাআল্লাহ অনেক ভালো, অনেক কষ্ট করছেন আমাদের জন্য, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিব, আমরা ম্যাক্সিমাম মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম তাই ম্যাথে। আচ্ছা আচ্ছা, মানে একটা এক্সট্রা ক্লাস চাচ্ছে ম্যাথ, অবশ্যই দিতা, আমি অবশ্যই এটা বিবেচনায় রাখবো, তোমাদের এই বিষয়টা যখন বলছো অবশ্যই বিবেচনায় রাখবো, ঠিক আছে? এখন মেইন কথা আসি, মেইন কথা হলো যে তোমরা কে কে আমাদের পেইড বেসের শিক্ষার্থীরা আছো যারা এখন ফ্রি ক্লাসটা করতেছে, একটু তারা কমেন্ট করবা, ঠিক আছে? একটু তারা আগে কমেন্ট করো, ঠিক আছে? তারা কমেন্ট করো, এবং তোমরা যে ম্যাথ ক্লাসগুলো যে করতেছো তোমাদের কোনো জায়গায় প্রবলেম হয় কিনা একটু কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তাহলে আমরা একটু ভালো করে বুঝতে পারবো, কারণ এখানে পেইড এবং ফ্রি সবাই আছে, তাই আমি একটু দেখতে চাচ্ছি যে মানে মানে তোমরা আসলে কতটুকু বুঝতে পারো এই জিনিসগুলা ক্লাসগুলা করে, কারণ আমার ফিডব্যাক নেওয়াটা খুব জরুরি, বুঝতে পারছো? ওরে বাবা, সব দেখে আছে। ওকে, ঠিক আছে, তো তোমরা একটু জানো, ঠিক আছে? এখন কথা হলো যে ভাই এটা কি করব, এটা কি করবা, এটা তো সচরাচর দেখো এখন 13 ইন্টু 9, 13 কে কি করবা বলো তো, 9 প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করবা, আর এখানে কি করবা 11 প্লাস বি স্কোয়ার দিয়ে ভাঙাবা, যার সূত্রে ভাঙায় এখানে বি এর মানটা বের করতে পারবা। খুব একটা কঠিন কাজ না। যদি আর একটু বলো যে না ভাই আপনি করে দেন, তাহলে দেখো করে দিচ্ছি, 117 প্লাস 13 বি স্কোয়ার, আর এখানে আসতেছে 121 প্লাস বি স্কোয়ার, আর কি আসতেছে বলো তো ভাইয়া, এখান থেকে আসতেছে কত, আর আসতেছে 22 বি। তাহলে এখান থেকে যেটা আসতেছে দেখো 13 বি স্কোয়ার, এগুলোকে সব যদি এক সাইড নিয়ে আসো তাহলে হবে 12 বি স্কোয়ার মাইনাস 22 বি, আর কি হচ্ছে বলো তো ভাইয়া, মাইনাস 4 ইকুয়াল টু 0, 2 দিয়ে করো 6 বি স্কোয়ার মাইনাস 11 বি মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে 6 দুগুণে 12, 6 বি স্কোয়ার মাইনাস 12 বি, তারপরে কি বলতো প্লাস বি মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে 6 বি কমন নিলে আসতেছে কি বি মাইনাস 2, প্লাস 1 কমন নিলে আসতেছে বি মাইনাস 2 ইকুয়াল টু কত 0, তাহলে বি মাইনাস 2 আর কি 6 বি প্লাস 1 ইকুয়াল টু কত 0, তাহলে হয় কি হয় বলতো, বি ইকুয়াল টু হয় 2 আর বি ইকুয়াল টু হয় কত মাইনাস 1/6। এই যে হলো অ্যান্সার। তাহলে বি এর মান কত 2 আর মাইনাস 1/6, ঠিক আছে ভাইয়া? বাহ, আমাদের দেখি পেট বেসের অনেক শিক্ষার্থীরা অনেক ক্লাস করতেছে, অনেকই ক্লাস করতেছে, দেখেই ভাল লাগে যে না এই ছেলে মেয়েগুলা অনেক ডেডিকেটেড। দেখছো ওদের কিন্তু আজকে ক্লাস হয়েছে, অর্গানিক ক্লাস হয়েছে, তারপরে ওরা পরিশ্রম করে এই ক্লাসের জন্য বসেছিল একটা ক্লাস করবে বলে, তাই না? 2 অথবা -1/6, ভেরি গুড ভেরি গুড। অবশ্যই তাকাবো রে বাবা, তোমাদের জন্য তো ক্লাসগুলো নিচ্ছি, তার মানে অ্যান্সার কত 2 অথবা -1/6। ওকে ডান, তাহলে আমরা চলো নেক্সট প্রশ্নে যাই, ঠিক আছে? এটা আবার উপরে গেল কেন বুঝলাম না, যে স্লাইড বানাইছো কি বুঝে একটাকে উপরে দেয় একটাকে নিচে দেয়। ওকে দেখো, ঠিক আছে, ওকে দেখো কি বলতেছে যে হ্যাঁ দেখো কি বলতেছে, y ইকুয়াল টু কি আছে ln sec bx প্লাস c। একটু দেখতে কষ্ট হইতে পারে তাই না রে বাবা, একটু দেখো, ঠিক আছে? আমরা দেখি y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু ln sec bx প্লাস c। এখন বলতেছে যে dy বাই dx কি হবে, মানে ddx অফ ln sec bx প্লাস c, ঠিক আছে? তাহলে এই পুরাটাকে আমরা কি করব, এগুলাকে আমরা কি ধরনের ডিফারেন্সিয়েশন কি বলি বলো তো ভাইয়া, কেউ জানো কিনা? চেইন রুল বলে থাকে। যখন আমরা বারবার ডিফারেন্সিয়েশন করা লাগে, মানে চেইন স্মোকারের মতো তারা কি করে বলো তো, একের পর এক কি করে স্মোক বা একের পর একটা সিগারেট ধরাতে থাকে, তাই না? তো অনেকটা হলো জিনিসটা এমন যে আমরা বারবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। দেখো এটা কিন্তু আবার পর্যায়ক্রমিক অন্তরজের সাথে মিলালে চলবে না। ওইটা কি, ওইটা বলে দেয় যে 3 বার 4 বার করো, নির্দিষ্ট করে বলে দেয়। আর এটা বলে না তোমাকে একটা নির্দিষ্ট টাইম, সার্টেন টাইম কখন যায় থামবা, যতক্ষণ না তোমার কি আসবে বলো তো ভাইয়া, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছো সেটা যতক্ষণ না ফিরে আসতেছে, এক্স এর সাপেক্ষে যতক্ষণ না এক্স ফিরে আসতেছে ততক্ষণ অবধি তোমাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, ঠিক আছে? জিনিসটা হলো এমন। তাহলে এখানে দেখো ln x এর সূত্র কি বলতো 1/x, মানে 1/sec bx প্লাস c। কিন্তু দেখো তুমি x কাকে ধরছো, এই যে এটাকে, আসলে কি x আর এই x কি সেম হলো না, তাহলে তোমাকে কি করতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো তো ddx অফ কি sec, দেখো কই গেলাম, কি একটা ঝামেলা হয়ে গেল, দেখছো কি একটা ঝামেলা হয়ে গেল, কি ছিল কোশ্চেনটা দেখো, y ইকুয়াল টু ln sec bx প্লাস c, ঠিক আছে ভাইয়া? তাহলে dy বাই dx কি হবে, dy বাই dx কি হবে, তার মানে 1/sec bx প্লাস c, এটা আমরা জানি। এখন দেখো এইটাকে আমি যদি x চিন্তা করি তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে ddx অফ sec
bx প্লাস সি, খুবই স্বাভাবিক কথা। কিন্তু দেখো ভাইয়া তুমি এখন কাকে x চিন্তা করছো, এই যে এটাকে sec x, sec x কে x কাকে চিন্তা করছো, bx প্লাস c কে, কিন্তু এটা কি আসলে x না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো ddx অফ bx প্লাস c। এইবার দেখো ডিরেক্ট x চলে আসছে। দেখো ভাইয়া এখন তুমি কিন্তু এই জিনিসগুলোকে ডিরেক্ট সূত্রের মাধ্যমে ভাঙাতে পারো, কারণ তোমরা জানো যে কি ddx অফ ax বা সহগের সূত্রে আমরা এই জিনিসগুলো করতে পারি, মানে x এখন একা আসলো অবশেষে। তাহলে এখন কি হবে 1 বাই, অনেকে ভাবে যে না এখন তো ভাই x আসে নাই, এখানে সহগটা আছে, কিন্তু না ভাইয়া ddx অফ ax আমরা সূত্র নিয়ে আসি না, সূত্র যতক্ষণ না একদম পুরোপুরি মানে ভালো মতো ফিরে না আসবে ততক্ষণ অবধি তুমি ডিফারেন্সিয়েশন করতে থাকবা। তাহলে sec bx প্লাস c, আর এখানে কি বলতো sec x এর ডিফারেন্সিয়েশন কি, sec x ইনটু 10x, sec x ইনটু কি বলতো ভাইয়া 10x, আর কি বলতো ভাইয়া আর হলো যে এখান থেকে ডিফারেন্স করলে কি আসবে, শুধু b আসবে, আর ধ্রুবকের ডিফারেন্সের মান কত হয়, 0 হয়। তার মানে এই বিটাকে আমি কি করলাম বলতো ভাইয়া, এই বিটাকে আমি এখানে বসালাম, আর এটা আর এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কি b 10 bx প্লাস c। দেখো তো এইটা অ্যান্সার আছে কিনা, হ্যাঁ আছে, বি নাম্বারটা, তাই কিনা বলো তো ভাইয়া, হ্যাঁ তাই হলো সঠিক অ্যান্সার। এই কে কে বুঝতে পারছো, ক্লাস থেকে চলে যাচ্ছে কেন পোলাপান, বলো তো, বলো পোলাপান কেন ক্লাস থেকে চলে যাচ্ছে। তোমরা যদি না বুঝতে পারো বলো, আজ যারা বুঝতে পারছো তোমরাও বলো। ওকে ওকে ডান ডান। সময় সাথে রাফে পরে দেখা যায় ম্যাথ অনেক স্কিপ করা লাগে ভাইয়া, কেমিস্ট্রি ক্লাস করে দৌড়ের উপর বাকি শেষ করে এই ক্লাসের অপেক্ষায় বসেছিলাম, একদম ক্লিয়ার বুঝছি ভাইয়া। ওকে ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলতেছে দেখো 8 নম্বর প্রশ্নটা বলতেছে 3,2 বিন্দুতে 3,2 বিন্দুতে এই যে রেখাটা আছে এই রেখাটার স্পর্শকের ঢাল নির্ণয় করো। দেখো ভাই আমি এখানে দেখাচ্ছি, তো রেখাটা কি, রেখাটা হলো 3x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 23 ইকুয়াল টু 0। তাহলে এই স্পর্শকের ঢাল আগে কি করতে হবে বলতো, ঢালের জন্য আমরা কি জানি বলতো ভাইয়া, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একবার যখন আমরা ডিফারেন্সিয়েশন করব বা অন্তরজ করব তখন কি আসে, তার ঢাল চলে আসে। তাহলে আমি কি করব, এই রেখাটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, মানে dy বাই dx। তো এটার জন্য একটা নিয়ম আছে বলতো ভাই, এটা কি ধরনের ফাংশন, ইমপ্লিসিট ফাংশন। কেন, কারণ এখানে x ও y সম্বলিত দুইটা পদে আছে, y কে আমি কোনোভাবে একা করতে পারতেছি না। এগুলো আমি শিখাবো আরো ভালো করে যখন অন্তরীকরণ আরো ডিটেলস, আমি মনে পড়াইছিলাম অন্তরীকরণ ফ্রিতে, তখন আমি কিন্তু এগুলো বলছিলাম ইমপ্লিসিট ফাংশনের কথা। তার মানে কি, তার মানে হলো যে ইমপ্লিসিট ফাংশনের ক্ষেত্রে কি নিয়মটা বলতো ভাইয়া, প্রথমে মাইনাস x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন চলো করি 6x, আর x এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0 আসবে, কারণ এটা পুরোটা ধ্রুবক, x জাতীয় কোনো ফাংশন নাই। তাহলে এখানে x এর সাপেক্ষে করলে কত আসবে বলতো ভাইয়া, মাইনাস 2y, এরা হবে কি সহগ হবে, আর 23 হবে কি ধ্রুবক, তাই কি না বলতো ভাইয়া, মানে 0। দেখো বুঝতে পারো নাই অনেকে হয়তোবা, জাস্ট নিয়মটা কি, নিয়মটা হলো যে উপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আর নিচে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখন এক জাতীয় তুমি যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা কোনো পদে, যদি তুমি এক জাতীয় কোনো পদে না পাও তাহলে তোমার কি হবে বলতো ভাইয়া, তুমি কি পাবা না বলতো, কখনো ডিফারেন্সিয়েশন করতে পারবা না। সেক্ষেত্রে পুরোটা কি হিসাবে কাউন্ট হয়, ধ্রুবক, তার কারণে 2y স্কোয়ারকে আমরা 0 বা ধ্রুবক হিসাবে কাউন্ট করতে হয়েছে, কারণ এটা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, y এর সাপেক্ষে না। এবার দেখো নিচে y এর সাপেক্ষে করা লাগে, তখন সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি ধ্রুবক, কারণ এখানে y জাতীয় সম্বলিত কোনো পদ নাই, আর এটা আছে। এবার দেখো এটা হবে 4y, আর এটা কি হবে, এটা হবে মাইনাস 2x, এটা হবে সহগ, আর y এর ডিফারেন্সিয়েশন মান হলো 1 আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন মান 0। তাহলে থাকলো কত, মাইনাস 6x মাইনাস 2y 4y মাইনাস 2x।
এইটা হলো কি থাকলো। কিন্তু এখানেও কথা আছে ভাইয়া, বলতেছে যে 3,2 বিন্দুতে, কোন বিন্দুতে? 3,2 বিন্দুতে। তাহলে তুমি যত জায়গায় x, y আছে এখানের মধ্যে, সে জায়গায় কি বসাবা? 3,2 বসাবা। মানে -6 × 3 -2 × 2 4 × কি বলো তো ভাইয়া? 3 না, সরি 4 × কত হবে রে বাবা? 2 হবে নাকি ভুল বসালাম? দেখো 6 × 3 ঠিক আছে, x এর জায়গায়, হ্যাঁ 4 × কত হবে? 2 আর -2 × 3, তাহলে এখানে আসতেছে কত? -3 6 18, 18 থেকে 4 বাদ দিলে থাকে হয় কত? 12, আর 4 দুগুণে 8, 8 থেকে 3 দুগুণে 6 থাকে 2 থাকে কত? 2, 18 থেকে 4 বাদ দিলে থাকে কত? 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে হয় 7, মানে আসতেছে -7। দেখো -7 আছে কিনা? হ্যাঁ, বি নাম্বারটা আছে -7, -7 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। খুবই ইজি, তাই না? খুব একটা কঠিন লাগে? খুব একটা কঠিন লাগে না, বলো লাগে? খুব কি কঠিন? খুবই সহজ ম্যাথ, তাই না রে বাবা? খুবই সহজ ম্যাথ, এক্স্যাক্টলি। এই যে দেখছো, মনিরা একদম পুরা তোমাদেরকে সূত্র সহ লিখে দেয়। ঠিক আছে, মনিরাকে সবাই কি করবা? চকলেট খাওয়াবা, কারণ মনিরা নিজ দায়িত্ব নিছে তোমাদেরকে শিখানোর জন্য। ঠিক আছে, হাতে খড়ি, এটা তোমরা নিজ দায়িত্বে করবা। একটু আগে সেম ম্যাথটাই করাই দিছি, আর এখন আমি করাবো এই ম্যাথটা। ঠিক আছে, দেখো ডিডি এক্স অফ কি বলতেছে? সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন কথা হলো যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা একটা পরিচিত সূত্রের মতো লাগে না? পরিচিত সূত্রের মতো লাগে কিনা বলো তো? পরিচিত সূত্রের মতো লাগে। কিভাবে জানো? তুমি 2tan ইনভার্স x এর আমি যখন বিপরীত ত্রিকোণমিতি পড়াবো তখন তোমাকে বিভিন্ন সূত্র শিখাবো। ঠিক আছে, আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদের মনে করানো হয় না, এত ফ্রিতেই করানো হয়েছে ভাইয়া। এই ক্লাসটা প্রথম ব্যাচে একেবারেই প্রথম দিকে পেইড কোর্স শুরু হওয়ার আগে ফ্রিতেই সাপ্লাইটা করাইছে, সেখানেও শিখাইছিলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর কি থাকে? cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে কি, এই সূত্রগুলোর পরিবর্তে আমি সব কি বসাতে পারি? 2tan ইনভার্স x। তাহলে এখানে আমি ডিডি এক্স অফ কি লিখতে পারি বলতো? এটার পরিবর্তে লিখতে পারি 2tan ইনভার্স x, তাই কিনা? তাহলে এখানে 2টা কি আছে? সহগ, 2টাকে বের করে নিয়ে আসলাম। ডিডি এক্স অফ tan ইনভার্স x, tan ইনভার্স x এর সূত্র কি বলতো? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, হিসাব শেষ। তার মানে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই হলো কারেক্ট অ্যান্সার। দেখো কত ইজি না রে বাবা? দেখো এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। হ্যাঁ দেখছো, মানে কিন্তু মনে আছে 2.0 তে এগুলো করানো হয়েছে। এই তোমরা অপ্রয়োজনীয় কথা না বলে আগে বুঝো, বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো? এবং বলছে আরেকবার বোঝানো। ওকে ডান। বললাম যে তোমার এটা হলো 2tan ইনভার্স x এর তিনটা সূত্র, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এগুলোর পরিবর্তে তুমি ডাইরেক্ট কি বসাবা? 2tan ইনভার্স x বসাবা। তাহলে কি করা? ডিডি এক্স অফ, এই যে দেখো কোশ্চেন বলছে যে sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এইটা কি সূত্র? কার সূত্র? 2tan ইনভার্স x এর। তাহলে ডিডি এক্স, এটার পরিবর্তে আমি 2tan ইনভার্স x বসালাম, আর 2tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মান কি? 2টাকে বাইরে নিয়ে আসবো, আর tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মান কি? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা ডাইরেক্ট সূত্র। কি সূত্র বলো তো ভাইয়া? ডিডি এক্স অফ tan ইনভার্স x এর সূত্র কি? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা সুন্দর একটা প্রমাণ আছে, কিন্তু এগুলা আমাদের এখন কোনো কাজেই লাগিবে না। ঠিক আছে, ওকে।
এবার আসি আমরা এই প্রশ্নগুলাই আসি। বলতেছে i ইকুয়াল টু √(-1) হলে i টু দি পাওয়ার 999 এর মান কত? দেখো ভাইয়া, এই ধরনের ম্যাথগুলো করার সময় আমি কি শিখাইছিলাম মনে আছে তোমাদের? কারো মনে আছে? আমার ধরনের অনেকের মনে আছে যে এই যে i এর যে পাওয়ারটা থাকে তার কি করতে হয়, লাস্ট দুইটা পদ নিয়ে কাজ করা লাগে। কি? তার লাস্টের দুইটা যেই কি সংখ্যা থাকে সেটা কত, 9 তাকে কি দিয়ে ভাগ করা লাগবে, 3 দিয়ে ভাগ করা লাগবে নাকি 4 দিয়ে? ওমেগার ক্ষেত্রে 3 দিয়ে, কিন্তু i এর ক্ষেত্রে কত, 4 দিয়ে। এখন ভাগ করো, দেখো 4 দুগুণে কত, 8, আর থাকে 19, তাহলে কত, 4 4 কত, 16, আর থাকে কত, 3। এই যে ভাগশেষটা আছে সেটা হবে i এর পাওয়ার বা অ্যান্সার। তার মানে i এর পাওয়ার কত, 3। i কিউব মান কত বলো তো ভাইয়া, i স্কয়ার ইন্টু i স্কয়ার মানে কত, -1 ইন্টু i, মানে হলো -i। দেখো অ্যান্সার বি নাম্বারটা আছে -i, তাই কিনা বলতো ভাইয়া? খুব কি কঠিন জিনিস? খুব কি কঠিন জিনিস না রে বাবা, খুব কঠিন জিনিস না। এরপরে দেখো, এরপরে কি বলতেছে, এরপর বলতেছে z ইকুয়াল টু কত বলতেছে, z ইকুয়াল টু বলতেছে 1 - i বাই √2। খুব ভালো কথা। এখন বলতেছে যে z টু দি পাওয়ার 6 এর মান বের করো। কথা হলো যে নিচে আছে √2, আমি এই √2টাকে কি বানাবো, 2 বানাবো। কিন্তু কেন বানাবো তার একটা বড় রিজন আছে। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, √2 কে 2 বানানোর জন্য আমার কি করা লাগবে? অবশ্যই বর্গ করা লাগবে। এখন আরেকটা বড় কারণ তোমাকে আমি বলি, z টু দি পাওয়ার 6 এই মানগুলো সব কিসে আছে বলো তো ভাইয়া? এগুলো কি আমাদের যে কোনো একটা মান বের করা লাগবে z টু দি পাওয়ার 6 এ। তাহলে তুমি আমাকে বলো z টু দি পাওয়ার 6 এর মান বের করার আগে যদি আমি z এর মানটা বের করি, এখন z এর মান বের করতে গেলে আমি দেখলাম যে নিচে √2 আছে, এটাকে আমার কি করতে হবে, 2 বানানো লাগবে। তাহলে আমি বর্গ করা লাগবে। তাহলে কি হয়ে যাচ্ছে, z স্কয়ার, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে বর্গ। তাহলে কি থাকতেছে বলো তো ভাইয়া, 1 - i হোল স্কয়ার, আর থাকতেছে 2। এখন এটা কি, a - b হোল স্কয়ারের সূত্র, a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া, z স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে, a - 2ab প্লাস কি হচ্ছে, প্লাস বি স্কয়ার মানে i স্কয়ার, আর এখানে নিচে কি থাকতেছে 2। তাহলে দেখো i স্কয়ার মান কত, -1, আর এটা আছে কত, 1, এটা কাটাকাটি, তাহলে থাকতেছে কত, -2i/2। এটা কাটাকাটি করলে থাকে কত, দেখো কত থাকতেছে, -i থাকতেছে, তাই না? দেখো এটার মান কত আসছে, -i। এখন দেখো z স্কয়ারের মান আসতেছে কত, -i, আর z টু দি পাওয়ার 6 কে তুমি কি লিখতে পারবা, দেখো তো, z স্কয়ার হোল কিউব মানে -i হোল কিউব মানে -i কিউব। দেখো i কিউবের মান কত, -i, মাইনাস ইন্টু -i মানে কত, +i হলো কারেক্ট অ্যান্সার। দেখো +i আছে এই নাম্বারটায়, এই নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। তাহলে আগে z এর মান না বের করে, z স্কয়ার মান না বের করে আমরা কি করব, হ্যাঁ ওকে ডান, ওকে ভেরি গুড। দেখছো সবাই বুঝতে পারতেছে, সবাই তোমরা বুঝতে পারতেছো। ওকে ওকে ভেরি গুড। দেখছো আমার সব শিক্ষার্থীরা অ্যান্সার দিবে না তো কে দিবে, তাই না? সব সুপার ফাস্ট, এরা হলো সব আল্ট্রা লিজেন্ডারি স্টুডেন্ট, ঠিক আছে? এরা হলো সব আল্ট্রা লিজেন্ডারি। এবার দেখো বলতেছে কি, 1/1 - i, কি বলতেছে, 1/1 - i, এটার বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত? আগে তো বাবা বাস্তব এবং কাল্পনিক অংশ বের করা লাগবে। এখন বাস্তব এবং কাল্পনিক অংশ বের করার জন্য আমরা কি জানি, জটিল সংখ্যা আদর্শ ইকুয়েশন কি, x + iy। এটা হলো বাস্তব পার্ট, এটা হলো কাল্পনিক পার্ট, তাই না? কাল্পনিক পার্টের সহগ। এখন বলতেছে বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি নির্ণয় করো। তাহলে আগে বাস্তব এবং কাল্পনিক পার্ট আনার জন্য আমাকে কি করতে হবে, এরকম ফর্মেটে আনা লাগবে। বাস্তব পার্টকে আলাদা করা লাগবে, কাল্পনিক পার্টকে আলাদা করা লাগবে। এটা কি ওই ফর্মেটটা আছে? নাই। তাহলে আমাকে ওই ফর্মেটটা বানানোর মাধ্যম কি বলো? ওই ফর্মেটটা বানানো আমার একটাই মাধ্যম আছে, সেটা হলো কি, অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করা। তাহলে এখানে চলো করি। তাহলে কি, 1 + i, আর এটার অনুবন্ধী কি, 1 + i। তো আমি কি করলাম, এই 1 + i কে দিয়ে লব এবং হরে উভয় জায়গায় গুণ করলাম। তাহলে কি থাকতেছে দেখো, তাহলে থাকতেছে যেটা 1 + i, আর এখানে থাকতেছে 1 স্কয়ার - i স্কয়ার। i স্কয়ার মান কত, -1, মাইনাসে কত, প্লাস, তার মানে 2 আর 1 + i। এটাকে আলাদা করে লিখলে কি হয়, হাফ প্লাস হাফ ইন্টু i। তার মানে এই হলো x এবং এই হলো y এর মান। তাহলে হাফ হলো x এর মান আর হাফ হলো y এর মান, তাদের সমষ্টি বলছে, হাফ প্লাস হাফের মান কত, 1। দেখো কত ইজি না, বলো কত ইজি না। ওকে ডান, ভেরি গুড। এরপরে কি প্রশ্ন বলতেছে,
এরপরে যেটা বলতেছে যে এই হলো এক্স কিউব, কি বলতেছে দেখি, বলতেছে যে এক্স কিউব প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলত্রয়, মূলত্রয় মানে কি, এটা থেকে তিনটা মূল আছে 1 m n। এখন বলতেছে এই তিনটা মূলত্রয়ের যোগফল মানে 1 প্লাস m প্লাস n এর যোগফল কি হবে। তো নিয়মটা কি বলতো ভাইয়া, যখন আমরা ত্রিঘাত সমীকরণ জানি তাদের মূলত্রয়ের যোগফল কি ছিল বলতো ভাইয়া, আমরা একদম সহজ হিসাবে জানি মাইনাস, মাইনাস কি বলতো ভাইয়া, এক্স স্কোয়ারের সহ, কার সহ, এক্স স্কোয়ারের সহ ডিভাইডেড বাই কত হবে বলতো ভাইয়া, ডিভাইডেড বাই কি হবে, এক্স কিউবের সহগ। এগুলা কি আমরা জানি, তাই কিনা আমরা জানি। এখন কথা হলো যে ভাইয়া এখানের মধ্যে এক্স স্কোয়ার তো কোনো সহগে নাই, দেখো এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো এক্স স্কোয়ার সহগ আছে, আছে, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত, 0, আর এক্স কিউবের সহগ কত আছে, 1। 0 বাই 1 মানে কত, কত বলো ভাইয়া, 0। বুঝতে পারিছ? হ্যাঁ দেখছো, ভেরি গুড। ওকে, দেখছো অনেকের অ্যান্সার মুখস্থ হয়ে গেছে। চিন্তা করা যায়, কোন দ্বিঘাত সমীকরণে একটা মূল বলতেছে 1 প্লাস আই হলে সমীকরণ কি হবে। আচ্ছা বলো তো, এগুলো সব কিন্তু সিবাসের প্রশ্ন, তাই না? দেখো খুব কি কঠিন লাগতেছে, খুব কঠিন না, ইজি ইজি ম্যাথ, কিন্তু একটা দুটা প্রশ্ন একটু ঘুরাই পেঁচাই দেওয়ার চেষ্টা করে, মানে নিজেদেরকে খুব কি ভাবতেছে, চালাক ভাবার চেষ্টা করে, মানে আমাদের স্টুডেন্টকে বোকা বানানোর চেষ্টা করে। কিন্তু আমাদের স্টুডেন্ট কি বোকা বলতো না, আমরা আগে থেকে তোমাদের কি বানাই রাখবো, চালাক বানাই রাখবো, তখন আর তারা নিজেরাই কি হয়ে যাবে, পোল্টি খেয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, মনে রাখবা, ওনারা যদি চালাক হতে চায় তার চালাকের চালাক হয়ে যাব আমরা। ঠিক আছে ভাইয়া, তো তাহলে দেখবা যে আর কোনো ধরনের পোল্টি খাওয়া যাবে না। ঠিক আছে, এখন দেখো এখানে যে কোশ্চেনটা আছে, একটা দ্বিঘাত সমীকরণ একটা মূল দেওয়া আছে 1 প্লাস আই। যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ একটা মূল যদি কি হয় বলতো ভাইয়া, জটিল মূল হয়, তাহলে আরেকটা মূল বলা লাগে না, আরেকটা মূল হয় তার অনুবন্ধী, সবসময় এটা আমরা জানি। তাহলে একটা মূল যদি হয় 1 প্লাস আই, আরেকটা মূল হবে 1 মাইনাস আই। এখন এই যে দেখো, তো আমরা সমীকরণ নির্ণয়ের নিয়মটা কি জানি বলতো ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে 1 প্লাস আই প্লাস 1 মাইনাস আই ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল মানে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই ইকুয়াল টু কত জানি, 0 জানি। তাহলে এখানে কি আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস এটা কাটাকাটি, তার মানে 2x প্লাস এখানে কত 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু 0, তাই কিনা? তাহলে এখান থেকে আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস দেখো 1 স্কোয়ার মানে 1, আই স্কোয়ার মানে কত মাইনাস 1, মাইনাস মিশে প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো কত ইজি প্রসেস না বলো তো ভাইয়া। দেখো ভাইয়া অ্যান্সার কোনটা, এই নাম্বারটা হলো সঠিক অ্যান্সার। অনেকেই বুঝতে, হ্যাঁ রাজিয়া সাউথ ভাই আরেকবার প্লিজ, বিডি সিএসসি এলএও ভাই বলছে ভাই আরেকবার প্লিজ, কোনটা রে বাবা বলো তো, সিবাসু সিবাসু ওকে, এ হবে, হ্যাঁ যোগফলের সাথে এক্স গুণ হবে। এই বুঝতে পারছো তোমরা, তোমরা কি বুঝতে পারিয়াছ, উত্তর দাও। যদি বুঝতে পারো তাহলে তাড়াতাড়ি জানাও। ওকে ডান, অনেকে দেখি বুঝতে পারছো, অনেক দেখি ট্যালেন্টেড। এইবার দেখি কি বলতেছে, দেখছো তোমরা সুপার হিট ফাস্ট। এইরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, কি দেওয়া আছে, পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের মূলদ্বয় সমান হলে, আচ্ছা বলো তো ভাইয়া মূলদ্বয় কখন সমান হয়, কখন সমান হয় বলো। আমরা একটা জিনিস শিখছিলাম, নিশ্চয়ক শিখছিলাম কিনা, নিশ্চয়কের ক্ষেত্রে নিয়মটা কি ছিল, নিশ্চয়কের মান যদি শূন্য হয়, নিশ্চয়কের মান যদি শূন্য হয় মূলদ্বয় কি হয় বলো তো ভাইয়া, সমান এবং কি হয়
বাস্তব এবং সমান হয়, তাই না? তার মানে সমান হওয়ার জন্য শর্ত কি? নিশ্চয়কের মান শূন্য হওয়া, মানে ডি ইকুয়াল টু শূন্য হওয়া। তাহলে এখানে মধ্যে ডি মানে কি? বি, এক্স এর শকটা কত আছে? বি মানে 1 স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4, এ মানে কত? এক্স স্কয়ার শক কত? পি, আর সি মানে কত? 1 ইকুয়াল টু কত? 0। তাহলে 1 মাইনাস 4 পি ইকুয়াল টু 0। তাহলে পি ইকুয়াল টু হবে কত? 1/4। এর চাইতে সহজ ম্যাথ আছে? বলো, আছে? ওকে, আরে সাবাস। মানে একটা জিনিস সবাক হয়ে গেলাম। মানে আমি ওকে, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে মনিরের মেসেজটা দেখে আমার খুব ভালো লাগলো, হুট করে খুশি হয়ে গেলাম। কেন খুশি হয়েছে? কারণ হলো কি, আমরা না যখন না স্টুডেন্টদেরকে পড়াই, ঠিক আছে, আমি ধরো আজকের ক্লাসটা আগে আমি অনেক বেশি প্রেশারে ছিলাম, আমাদের ওয়েবসাইটে কিছু ঝামেলা যাচ্ছিল, কিছু আরো কিছু কাজ, মানে কিছু কিছু একটা, মানে একটার সাথে আরেকটা শুধু ঝামেলা, মানে একটা বড় প্রজেক্টের কাজ নিলে মানে যা হয় আর কি, একটা এসএসসি থেকে শুরু করে আরো অনেক ধরনের ঝামেলা যাচ্ছিল। তো আমি খুবই ওইখানে মিটিং থেকে শুরু করে ওইখানে একটু দৌড়াদৌড়ি করতেছিলাম। এদিকে আমার ক্লাসের সময় বারবার চলে যাচ্ছিল, তো আমি ভাবতেছিলাম যে আমি ক্লাসটা নিব নাকি নিব না, নিব নাকি নিব না। এদিকে 10টা 25 বেজে যাচ্ছে। তখন আমাদের যারা টিমমেট আছে, ভাই কোশ্চেন তো সব রেডি করে রাখছি, আমি ক্লাসে আসবেন না? তখন আমি বললাম যে আসতেছি আসতেছি, মানে আমি পাশের রুমে আরেকটা মিটিং গেছিলাম। তখন আমি ভাবতেছিলাম যে আজকে ক্লাসে যাওয়া ঠিক হবে এই মিটিংটা ফেলে, কিন্তু ওই মুহূর্তে আমি মিটিংটাকে নিয়ে গেছি 11:30টায়। কয়টায়? 11:30টায়। কেন নিছি? না, আমার কাছে মনে হয় না, অ্যাটলিস্ট আমার এই শিক্ষার্থীরা বসে আছে, ঠিক আছে, তোমরা বসে আছো, একটা ক্লাস করবা, ঠিক আছে। অনেকের হয়তো বা পেইড কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য থাকে না, তাই না? খুব স্বাভাবিক। অ্যাটলিস্ট তারা ফ্রি ক্লাসের এই প্রশ্ন অ্যানালাইসিস ক্লাসগুলো দিলেও অ্যাটলিস্ট তারা প্রশ্ন সম্বন্ধে অনেক ভালো মতো কি হয়, আইডিয়া পায়। তখন ওরা প্রশ্ন সম্বন্ধে যে ভালো মতো আইডিয়া পাবে, তারা ওই ভার্সিটি সম্বন্ধে অনেক কিছু ধারণা হয়ে যাবে এবং প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে অনেকটা ধরে ফেলতে পারবে। তো আমি এই ক্লাসগুলো চাইলে আমার পেইড বেসদের জন্য শুধু দিতে পারতাম, পারতাম কিনা? খুবই স্বাভাবিক না? আমরা পেইড বেসের জন্য সব কিছু করি, তাহলে ওই এইটাও কিন্তু পেইড বেসের জন্য আমি রাখতে পারতাম, অনলি পেইড বেস, পারতাম না? কিন্তু না, আমার কাছে মনে হচ্ছে না, আমার বাকি যে ফ্রি, এই যে যারা বসে আছে তারা অ্যাটলিস্ট কি করবে বলতো, যারা ভর্তি হতে পারে নাই, আমি আরো সামনে তোমাদের জন্য যতটুকু পারবো ইনশাল্লাহ সাপোর্ট দিবে, এরা পাশে থাকবো, ঠিক আছে। তো এই ক্লাসগুলোই কারণে তো ফ্রি ক্লাস করে যারা চান্স পায় ওদের জন্য আমার একটা অন্যরকম শান্তি কাজ করে। তো মনের এই মেসেজটা দেখে খুব ভালো লাগলো যে ও ফ্রি ক্লাস করে ওর ম্যাথ ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, ঠিক আছে। ওকে, মনিরা মেবি আমাদের ব্যাচের স্টুডেন্ট, তারপরও মানে ওই যে থাকে না যে ফ্রি ক্লাস দেখে দেখে ফেভারিট সাবজেক্ট হয়ে যাওয়া, এটা একটা অন্য বড় পাওয়া থাকে, ঠিক আছে, একটা বড় পাওয়া থাকে। এবং তোমরা যখন না মানে একটা নতুন কিছু শিখতে পারো, বা আমি যখন না অফলাইনে মাঝে মাঝে যখন পড়াতে যাই, মাঝে মাঝে যখন কোনো ইয়াতে যদি ডাকি বা কোনো, আমি যখন আগেও ব্যাচ পড়াতাম একেবারে প্রথম দিকে, তখন আমি স্টুডেন্টদের চোখের দিকে তাকাতাম, মানে একটা ম্যাথ করানোর পরে ওদের মুখে একটা যে উজ্জ্বল একটা হাসি থাকে, মানে চোখটা ঝলঝল করতে থাকে, না একটা ম্যাথ শিখে গেছি, অনেক মজা পেয়েছি, ফিল করে শিখছে। হয়তো এখানে আমি ফিল করে শেখানোর সুযোগ নাই, কোশ্চেন বারবার সলভ করানো লাগতেছে একটার পর একটা, কারণ আমার অনেকগুলো স্লাইড, তো একটার পর একটা শুধু আমার যাওয়া লাগতেছে, তাই না? তো এখানে হয়তো আমি ফিল করে না, কিন্তু ওই যে ক্লাসগুলোতে অনেক ফিল করে শেখানো যে একটা সাবটান, তখন আমি চেহারার দিকে তাকালে দেখতাম যে একটা উজ্জ্বলতা ভাব, চোখ পুরো ঝলঝল করে, তখন একটা অন্যরকম শান্তি কাজ করে। মানে একটা একটা এগুলো টিচারদের জন্য সবচেয়ে বড় পাওয়া থাকে স্টুডেন্টদের থেকে, আসলে যে ওই যে মানে সবকিছু উঠতে থাকে না, এই কয়েকটা জিনিসের ভালোবাসা এবং কি থাকে বলতো ভাইয়া, এই যে তোমাদের যে মানে একটা প্রাপ্তি বা একটা হাসি, এটাই সবচেয়ে বড় পাওয়া থাকে, সবসময় মনে রাখবা। ওকে, চলো এরপরে আমরা যাব কোথায়? আরে সাবাস, এটা কি হইলো, সব শেষ। হ্যাঁ, ওকে, চলো আমরা মনে হয় প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা নেক্সট ইয়াতে আপনার আরো কিছু কোশ্চেন মনে হয় রাখবে, ঠিক আছে। ওকে, চলো। তো কোশ্চেনটা কি বলতেছে? টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর মান কত? আমি এরকম একটা টাইপে আলাদা করে শিখাই, সেটা কি? সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স। যেখানে এই মানগুলো কি থাকে? সেম থাকে, তখন আমাদের মান হয় কত? পাই/2। অনেকে বিশ্বাস করবে না, দেখো তোমাকে আমি একটা মান দিই, টেন ইনভার্স 1 প্লাস কট ইনভার্স 1, হিসাব করে দেখো তো, টেন কত ডিগ্রি মান? 1, পাই/4, আর কট কত ডিগ্রি মান? 1, পাই/4। অ্যান্সার কত হবে বলো তো ভাইয়া? পাই/2, মানে 45 45 মানে 90।
এরকম অনেক অনেক উদাহরণ। তুমি 1 বলা, ভাই 1 কেন ধরলেন, 0 ধরেন, ধরো 0 ধরো। টেন ইনভার্স 0 মান কত, 0। আর কট ইনভার্স 0 মান কত, 90 ডিগ্রি, মানে 0 প্লাস 90 মানে 90 ডিগ্রি। সব কিছুর জন্য তোমার মান আসবে কত, 90 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত, π/2। এবার আসি এই ম্যাথগুলোর ক্ষেত্রে, ঠিক আছে ভাইয়া। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি জানি বলো তো ভাইয়া, আমরা জানি যে যদি এরা কিভাবে থাকে বলো তো ভাইয়া, যদি এরা জাস্ট কিভাবে থাকে, যখন সাইন যদি কোনো ফাংশনটা কজ হয়ে যায়, টেন যদি কোনো ফাংশনটা কট হয়ে যায়, সেক যদি কোনো ফাংশনটা কোসেক হয়ে যায়, তখন আমরা কি করব, ডিরেক্ট কাটাকাটি করব। কিন্তু দেখো টেনের জন্য কট আছে, কিভাবে হিসাবটা করলাম আবারও বলতেছে, সাইন কি হবে, কজ হবে, টেন কি হবে, কট হবে, সেক কি হবে, কোসেক হবে, তাই কি না? এখন এমন যদি অবস্থা থাকে তখন আমরা কি করব, একটা নরমাল একটা বিপরীত থাকলে আমরা কাটাকাটি করে দিই, একটা নরমাল একটা বিপরীত থাকলে কাটাকাটি, একটা নরমাল একটা বিপরীত থাকলে কাটাকাটি করি। কিন্তু এখানে ভাইয়া যেটা হলো যে টেন নরমাল কট বিপরীত কাটাকাটি করতে পারে, কিন্তু সাইন নরমাল কোসেক বিপরীত। কিন্তু আমাকে কোসেকের সম্পর্ক নাকি কজের সম্পর্ক বলো তো, আমার কিসের সম্পর্ক বলো, বলো বলো বলো, আমার কিসের সম্পর্ক? ওকে ঠিক আছে, ওকে অনেকেই বাহ, মানে কমেন্ট গুলো দেখে ভালো লাগলো। আচ্ছা যাই হোক, এখন আসো তো আমরা কি করব, আমরা এই কি করব বলো তো ভাইয়া, এখান থেকে আমরা যখন দেখলাম যে এটা কাটাকাটি যায় না, আমরা এটার জন্য একটা কি করতে পারি, ত্রিভুজ অঙ্কন করব। কিভাবে ত্রিভুজ অঙ্কন করব বলো তো, কোসেক ইনভার্স 1/√x, 1/√x। এখানে খেয়াল করে দেখো, এই যে কোসেক মানে কি বলতো ভাইয়া, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মানটা কত আছে, 1, আর লম্বর মানটা কত আছে, √x। তাহলে ভূমির মানটা কত হবে, 1 - x, তাই কিনা? তাহলে এটার জন্য একটা ত্রিভুজ অঙ্কন করলে এখানে একটু বসাই, টেন কট ইনভার্স, আমার টার্গেট কি সকল ফাংশন রিমুভ করে এই সামান্য কোন একটা মান নিয়ে আসা, তাই না? তাহলে দেখো ভাইয়া, টেন কট ইনভার্স সাইন ইনভার্স আনবো, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে, √x, অতিভুজ কত আছে, 1। তাহলে এটা কাটাকাটি গিয়ে থাকে কত, টেন কট ইনভার্স √x, তাই কিনা? এবার দেখো ভাইয়া, তুমি জাস্ট চিন্তা করে দেখো, টেন এবং কট একে অপরের বিপরীত আছে, তার মানে এখন তুমি চাইলে কাটাকাটি করতে পারবা, √x হলো কারেক্ট অ্যান্সার, তাই কিনা বলো তো ভাইয়া, কত ইজি প্রসেস না? বলো ভাইয়া, বলো বলো। এই যে দেখছো সবাই বুঝতে পারছে, তাই না? ওকে ওকে ওকে, জয়ন্ত বা পিকলো, একটু দেখো ভাইয়া কোথায় ভুল হয়েছে। এরপর আসো ভাইয়া পরবর্তী প্রশ্নে আসো। পরবর্তী প্রশ্ন কি বলতেছে, এবিসি ত্রিভুজের জন্য, দেখো এবিসি ত্রিভুজের জন্য দেখো তো, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি, অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীত দিকে বসাবো আমরা, তাদের যোগফল কত হয় বলো তো ভাইয়া, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি। তাহলে দেখো তো সাইন ইনভার্স টেন কত বলো তো ভাইয়া, 180 ডিগ্রি। তো আমি তোমাদেরকে বলছিলাম যে তোমাদেরকে, আমি যখন খাতে ক্যালকুলেশন ক্লাসটা নিছিলাম, তোমাদের যারা আমাদের পেইড বেস আছে ওরা হয়তো বা জানে যে যখন আমি বলছিলাম যে কিছু নির্দিষ্ট মান মনে রাখার জন্য, সেখানে 180 ডিগ্রি ছিল, মান কত হয় বলো তো ভাইয়া, বলো কত হয় শিখাইছিলাম। এটা যদি না বলতে পারো তাহলে কিন্তু মায়ের আছে, 0 হয় সবসময়, বলছিলাম মনে রাখার জন্য। তাহলে সাইন ইনভার্স 0, বলো সাইন 0, সাইন কত ডিগ্রি মান, 0 ডিগ্রি মান, তার মানে 0 ডিগ্রি হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, তাই না? ইজি, এই যে দেখছো সবাই এখন পারতেছে। এবার রইলো এই ম্যাথটা, দেখো এই ম্যাথটা কি বলতেছে যে সাইন স্কয়ার, আমি একটা পেজ নিয়ে এক্সট্রা করে, সাইন স্কয়ার কজ ইনভার্স, কি বলতেছে, কজ ইনভার্স 1/3 মাইনাস কজ স্কয়ার সাইন ইনভার্স 1/√3, তাই কিনা বলতো? এটাই তো প্রশ্নে, হ্যাঁ এটাই প্রশ্নে চেয়েছে, কজ স্কয়ার সাইন ইনভার্স এর মান কত, ঠিক আছে, সাইন ইনভার্স এর মান কত। ওকে ডান, এটার মান আমরা বের করব। তো আমরা কি বের করব বলো তো ভাইয়া, আমরা বের করব যে এটার জন্য একটা ত্রিভুজ পাবো, এটার জন্য একটা ত্রিভুজ পাবো। চলো এটার জন্য আগে ত্রিভুজ অঙ্কন করি। কজ মানে কি, ভূমি কত আছে 1, অতিভুজ কত আছে 3, লম্বর মান কত হবে 9 - 1 মানে √8। তাহলে এখানে কি আসতেছে বলো তো ভাইয়া, সাইন স্কয়ার
সাইন, এখানে আমরা কি করব, অবশ্যই ফাংশনগুলোকে রিমুভ করব। কেন, মান দেখো সব অপশনগুলো কি আছে, বাস্তব 1/9, 2/9, 0, তাই কিনা দেখো তো, তার মানে ফাংশন রিমুভ করা লাগবে, তার জন্য অবশ্যই সাইন স্কয়ারের সাথে সাইন ইনভার্সকে আনা লাগবে। তখন কি হবে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত আছে √8, অতিভুজ কত আছে 3, তার মানে কি এটাকে লেখা যায় যে সাইন ইনভার্স √8/3 হোল স্কয়ার মাইনাস, এটার জন্য এবার চিত্রটা অঙ্কন করি। লম্ব কত আছে 1, অতিভুজ কত আছে √3, ভূমি কত আছে বলো তো ভাইয়া 3 - 1 মানে কত √2, তার মানে কি cos স্কয়ার cos ইনভার্স কত হবে বলো তো ভাইয়া, ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে √2, অতিভুজ কত আছে বলো তো ভাইয়া √3, আর এখানে আমি কি করব, এটাকে একসাথে হোল স্কয়ার দিব, তাই কিনা। তাহলে দেখো তো ভাইয়া এইটা কাটাকাটি, তাহলে থাকতেছে কত 8/9 মাইনাস ওখানে থাকে গেছে কত 2/3, লসাগু করো 9, 8 - 6 মানে কত 2/9 হলো কারেক্ট অ্যান্সার। তার মানে অ্যান্সার কত বলো তো, বি নাম্বারটা মানে 2/9। ভেরি গুড। ওকে ঠিক আছে, ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, সব করতে পারতেছে, সব 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 ওকে, ডান ডান। ওকে, লাস্ট এন্ড ফাইনাল মেবি স্লাইড, এটাই মনে হয়, হ্যাঁ রাখছে। ওকে, এই প্রশ্নটা কি বলতেছে, বলতেছে যে এই প্রশ্নটা আমি কোনো করাবো না, আমি জানতে চাইবো, এটা একটা ফেমাস ম্যাথ তাই না, এটা অনেক করাইছে, ফ্রি ক্লাস থেকে শুরু করে পেইড ক্লাস সব জায়গায়। এটার মান কত দেখি কে বলতে পারেন, দেখি কে বলতে পারে, যে বলতে পারবে আগে একটা চকলেট নিয়ে যাবা, একটা চকলেট নিয়ে যাবা। আরে সাবাস, দেখি, আরে মুনিরা, মুস্তাকিন, হাবিব, মানিক, পূর্ণতা, ফাউজিয়া, মুনিরা বলছে এটা মুখস্থ, ফেমাস ম্যাথ 1, নাইমা, তারপরে হুজুর, হুজুর মানে হলো যে ওর আইডির নাম, ইয়া দেখি বললাম। বাহ, তাহলে আর কি করাবো বলো, ওনার 67 জনের মধ্যে মনে 67 জনে জানে যে এই ম্যাথের অ্যান্সার কত 1 হয়, এরকম করে আসছিল ভাইয়া। হ্যাঁ, এটা শিখাই দিছিলাম জিস্টের আগেও। ওকে ওকে, চকলেটটা কে পেলাম ভাইয়া, চকলেটটা সবাই পাবা, সবাই সবাই বাকৃবির ক্যাম্পাসে আসবা, চকলেট নিয়ে যাবা, তোমরা সবাই চান্স পাও, যেই ক্যাম্পাসে থাকো না কেন। যেদিন তোমাদের কি থাকবে, সবচেয়ে বড় সেলিব্রেশন প্রোগ্রাম থাকবে, সেই দিন তোমরা কি করবা বলো তো ভাইয়া, চকলেটটা দাবি করবা, ঠিক আছে। জিএসটিতে আসছিল, পারি নাই, এই যে দেখছো, নেক্সট টাইম আসলে যেন ভুল না হয়, ঠিক আছে। ওকে ওকে ইনশাল্লাহ। ওকে, তো আমি ওভারঅল একটা তোমাকে জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, কি যে তোমাদেরকে কি করবো বলো তো ভাইয়া, একটা সংক্ষেপে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে এই ক্লাসগুলো থেকে কি কি জিনিস কি কমন চলে আসে। তো প্রশ্ন অ্যানালাইসিস করার ক্ষেত্রে দেখলাম যে দু একজনের কমেন্ট, প্রশ্ন অ্যানালাইসিস গুরুত্ব কম বেশি এগুলো নিয়ে অনেক কথা, বা অন্যান্য অনেক সময় আসে না অ্যানালাইসিস করে। আসলে কি শোনো, প্রশ্ন অ্যানালাইসিস করা সব সময় একটা সেফ জোন, ঠিক আছে। সব সময় তুমি একটা বিয়ে বাড়িতে খেতে যাচ্ছ, ঠিক আছে, একটা উদাহরণ দেই, তুমি একটা বিয়ে বাড়িতে খেতে যাবা, তো তোমার বিয়ে বাড়িতে তোমার কোনো পরিচিত মানুষ নাই, তুমি কি করবা, বিয়ে বাড়িতে গেলা, যাওয়ার পরে কি হলো, মানে তুমি বুঝতে পারতেছো না কার সাথে বসবা, কি করবা না, মানে একটা কমফোর্টেবল একটা জোন থাকে না, ওইটা নাই। তুমি কি করলা, কোনো মতে খেয়ে জাস্ট ওই যে যারা দাওয়াত দিয়েছে তাদের সাথে একটু দেখা করে চলে আসলো। ঠিক আরেকটা তোমার ফ্রেন্ড, যার ধরো চাচির বিয়ে, বা কি বল চাচি কি বলি, মানে চাচির মেয়ের বিয়ে, অথবা ধরো তার কি খালাতো বোনের বিয়ে, তো সে কিন্তু সবার সাথে পরিচিত, তার নিজস্ব বিয়ে, তাই না, পরিচিত জিনিস। তখন সে বিয়ের অনুষ্ঠানে গেলে কি করবে, নাচবে, গাইবে, চিল করবে, ভিডিও করবে, ছবি তুলবে, করে না। এখান থেকে কি বুঝলা ভাইয়া, যার পরিচিত জিনিস, যে আগে থেকে পরিচয় রয়েছে, সে ওখানে অনেক কমফোর্ট ফিল করে, তার মানে কি
তোমরা যারা যারা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস না করে পরীক্ষার হলে যাবা বা চিন্তা করতেছো আরে দূর আমার গত বছর কৃষিতে কমন আসে নাই তাই মানে আজীবন আসবে না, কিন্তু গত বছর কৃষি প্রশ্ন কি তুমি আদৌ অ্যানালাইসিস করছো? তুমি গত বছর কৃষি কেমিস্ট্রি বায়োলজি প্রশ্ন অ্যানালাইসিস করছো? গত বছর যারা টপ করছে তারা কেমিস্ট্রি বায়োলজিতে ভালো করেই টপ করছে এবং ওরা ওই 2 সাবজেক্ট এবং ইংলিশ এইখানে যে মার্কটা থাকে কত 60 মার্ক থাকে, এই 60 আমি অনেক শিক্ষার্থীকে দেখছি 54-55 পেয়ে টপ 200 মধ্যে আছে। তাহলে তুমি তো গত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো নি বাবা। ফিজিক্স ম্যাথের প্রশ্ন হয়তো বা ফিজিক্সেরও তাও কিছু প্রশ্ন অ্যানালাইসিস বা ওই টপিকগুলো থেকে আর্টস টাইপগুলো থেকে বা অ্যানালাইসিস করা টপিক থেকে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিল। তাই বলে কি তোমার বেলা সবসময় কি এই জিনিসটা ব্যতিক্রম হবে? তোমার কমফোর্ট জোন সবসময় কোনটা ক্রিয়েট করে? যদি তুমি কি করো বলো তো ভাইয়া, আগে থেকে ওই প্রশ্নগুলোর সাথে পরিচয় থাকে। যেমন ধরো আজকে একটা প্রশ্ন দেখছিলাম আমরা কি বৃত্তর ইকুয়েশন জানতে চাচ্ছে কিসে দিয়ে? ওই যে আমাদের কি ব্যাসের 2টা প্রান্ত বিন্দু দিয়ে। এখন এমন আমরা নেক্সট ক্লাস হয়তো আরো কিছু ইউনিক ম্যাথ রাখবে তোমাদের স্লাইডের মধ্যে। এখন এই ম্যাথগুলো না তুমি নর্মালি চিন্তা করতে গেলে তুমি যখন কৃষির বাউয়ের প্রশ্ন দেখবা বা ওই বাউয়ের প্রশ্নের প্যাটার্নের সাথে না এই 2-1টা প্রশ্নের খুবই পার্থক্য দেখা যায়। যারা সিবাসও করে স্বাভাবিক না, তাদের নিজস্ব একটা প্যাটার্ন বা তারা চেষ্টা করে কি তাদের যে স্যার কোশ্চেন করে একই স্যাররা কিন্তু বারবার একটা প্রশ্নের প্যাটার্নের জন্য একটা টিম কাজ করে প্রত্যেকটা ভার্সিটির। আমাদের ভার্সিটি কারা করে এটা আমরা সবাই কম বেশি জানি, তাই না? যেগুলোতে এগুলোর সাথে আমরা তো বুঝি যে কারা কোন টিমের দায়িত্বে থাকে। তো জিনিসটা হলো যে তখন ওই টিম যারা থাকে তারা কি করে প্রত্যেক বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে ওই প্রশ্নের প্যাটার্নের প্রশ্নগুলো করে থাকে। গত বছরের ব্যাপারটা ছিল সাস্টের হাতে দায়িত্ব দিচ্ছে, ওরা জীবনে কোনোদিনও কৃষির প্রশ্ন করছে যে তোমার সাথে প্রশ্নের প্যাটার্নে মিলবে। তাই এই জিনিসগুলো তোমাদেরকে বোঝা লাগবে। আর প্রশ্নের প্যাটার্ন জিনিসটা কি, তুমি ধরো জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি কি করলা, তুমি কোথাও ঝাঁপ দিবা, ঠিক আছে? তুমি কি করবা, তুমি নদীতে ঝাঁপ দিবা। এবং নদীতে ঝাঁপ দেওয়ার আগে তুমি ভাবতেছো যে নদীর নিচের মধ্যে ধরো অনেক সময় থাকে না যে কাটা কুটা ঝুন জাট এগুলো আছে কি নাই। এখন আরেকজন ঝাঁপ দেওয়ার আগে ওগুলো একটু চেক করে ঝাঁপ দিচ্ছে। তো সেফ জোনে কে থাকতেছে? যে একটা ধাপ আগাই গেছে না, যে একটু চেক করে তারপরে ঝাঁপ দেওয়ার চিন্তা করতেছে। তুমি ঝাঁপ দিলে তো হয়তো বা তোমার কাটা ঢুকে একটা অবশ্যই খারাপ সিচুয়েশন হতেই পারে। একজন কি ঝাঁপ দেওয়ার আগে চেক করে সে কাটাগুলো সরাই তারপর সে কি করতেছে ঝাঁপ দিচ্ছে। জিনিসগুলো হলো এমন যে এক স্টেপ আগায় রাখো, সেটা কাজে লাগুক বা না লাগুক কোশ্চেন তো প্রশ্ন তো প্র্যাকটিস হচ্ছে, তাই না? তো যারা যারা বলতেছিল যে কোনো কাজেই লাগবে না এগুলা করে, তাদের জন্য অ্যাটলিস্ট প্র্যাকটিস তো হচ্ছে রে বাবা। কথা কি বুঝতে পারছো? আশা করি খুব একটা হতাশ হবা না, ক্লাসগুলা করবা, ঠিক আছে? ওকে, এখন কথা হলো যে তোমরা অপ্রয়োজনীয় কমেন্ট করবা না, শোনো। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন যেটা হইলো যে এখন জাস্ট আমরা কি করব, আমরা এরকম আরো 2টা ক্লাস নিব ইনশাআল্লাহ ম্যাথের উপরে। তখন তোমার আসলে ম্যাথে সিবাসুর সব প্রশ্ন সলভ হয়ে যাবে, সব ম্যাথের সিবাসুর আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। লাস্ট 20 বছরের সিবাসুতে আসা যত প্রশ্ন সব একসাথে সলভ করে দিব। তখন আর তোমার ম্যাথ নিয়ে কোনো টেনশনে থাকবে না সিবাসু কি টাইপের প্রশ্ন করবে, সব তোমরা আইডিয়া ইজিলি পেয়ে যাবা। হয়তোবা এমন হবে যে এখান থেকে হুবহু না আসলেও সব টাইপগুলো তো কমন আসবে, তাই না? তো ইনশাআল্লাহ ভাইয়া তো আসি সব সময়। এবং এখান থেকে একটা জিনিস কি জানলা যে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, টপিক ইম্পর্টেন্ট না ভাবো, অ্যাটলিস্ট চ্যাপ্টারগুলো তো বুঝতে পারলাম। অ্যাটলিস্ট থেকে কোনো কোশ্চেন আসে নাই, ত্রিকোণমিতি থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, এমন অনেকগুলো চ্যাপ্টার আছে। যোগাযোগ থেকে হয়তো এই স্লাইডে রাখিনি, কিন্তু সামনের স্লাইডে 1-2টা প্রশ্ন ভালো ভালো প্রশ্ন পাবা ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। যারা পেইড বেসে রয়েছো ক্লাসগুলো রেগুলার করবা, আর যারা ফ্রিতে তোমাদের জন্য তো ভাইরা চেষ্টা করতেছি আরো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।